প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলামিস্ট, রাজনৈতিক বিশ্লেষক জনাব ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। ডাক্তার জাহিদ, আমরা লক্ষ্য করছি পুশিন থামছেই না। আমরা ধরে নিতে পারি ভারত বাংলাদেশের উপর একটা চাপ তৈরি করার জন্য এই কাজটি করছে। এবং শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে থাকা অবৈধ ভারতীয়দের আইন অনুযায়ী ফেরত পাঠানো হবে। উনি আরেকটা কথা বলেছেন যে ভারতকে আমরা জানিয়েছি যে আমাদের কোনো বাংলাদেশি যদি ভারতে থাকে তাহলে প্রপার চ্যানেলে পাঠান। যেমন ভারতের যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠিয়ে দিব, আমরা কাউকে পুশ ইন করবো না। কি বলবেন আপনি? ভারত সাম্প্রতিক সময়ে আমি মনে করি যে তাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তানের সাথে, মানে বিরাট বীরত্ব দেখাতে গিয়েছিল, এবং আমি আজকে যথেষ্ট আলোচনার সুযোগ নেই, ব্যক্তিগতভাবে মনে করি মোদি ইজ ডিফিটেড। তার প্রাথমিকভাবে কিছু অ্যাচিভমেন্ট দেখা যাচ্ছিল অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে, কিন্তু আপনার এখানেই আলোচনা করে গেছি, কিন্তু শেষ পর্যন্ত যেভাবে এই যুদ্ধটা থামলো এবং কাশ্মীরে মধ্যস্থতা করতে চেয়েছেন জনাব ট্রাম্প, এবং এটা 7 বা 8 বার তিনি বলেছেন, যেটা ভারতের পুরো পলিসির বাইরে। তো এখন তাকে তো কোনো জায়গায় কিছু শক্তি দেখাতে হবে এবং সরিয়ে নিতে হবে, এবং কিছু শক্তি এখন বাংলাদেশকে তারা পেয়েছেন। এবং আমরা স্মরণ করব যে বাংলাদেশের সাথে সবচেয়ে বেশি বর্ডার ভারতের যে রাজ্য পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আসতে যাচ্ছে বছর খানেকের মধ্যে, 26 মার্চ বা এপ্রিলে নির্বাচন। সুতরাং এটা তার ওই অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও কাজ করবে। আমরা শুরু থেকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন এটাই সঠিক কথা, এটা ফ্যাক্ট। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে বিবিসি বাংলার করা রিপোর্টে দেখেছি গুজরাটে যে 6000, মানে তাদের রাজনীতিটা খেয়াল করুন, 6000 বাংলাভাষী মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। সেখানেই ভেরিফাই করে পরে পশ্চিমবঙ্গে আসার পর দেখা গেছে এর মধ্যে 450 জন, তার মানে 5500 আসলে ভারতের পশ্চিমবঙ্গের মুসলিম, মানে তারা আসলে অ্যান্টাই মুসলিম রাজনীতি তো করছে, এটা তো বাংলাদেশিও না। তো যারা আছেন তাদেরকে ডকুমেন্ট যদি তাদের না থাকে, আমাদের উপদেষ্টা যেটা বলেছেন আমাদেরকে বলে সেটা পাঠিয়ে দেওয়াই সভ্য কাজ ন্যূনতম। কিন্তু ভারত এখন তার শক্তি দেখাতে চায়, সে আমার উপরে দেখাতে চায়, এবং সে বাংলাদেশের সাথে তার ডিপ্লোম্যাটিক রিলেশনস যে উন্নত করতে প্রস্তুত না, সেই বার্তাটাও সে আসলে আমাদেরকে দিতে চেয়েছে। এদিকে অবৈধ ভারতীয় নিয়ে খুবই জরুরি কথা, আমাদের কোন শ্রেণীর বাংলাদেশে ওখানে কি পরিমাণ আছে আমরা যথেষ্ট ডেটা জানি না, কিন্তু ভারতের ক্ষেত্রে যেটা হয়েছে, ভারতের 2 ধরনের অবৈধ নাগরিক বাংলাদেশে আছে। একটা হলো এমনও নাগরিক আছে যারা এখানে কাজ করছেন এবং ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। আরেকটা যেটা বেশি আছে সেটা হলো কেউ ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে আসছেন এবং এখানে উনি চাকুরি করছেন। ট্যুরিস্ট ভিসা যখন ডিউরেশন শেষ হয় উনি ভারতে যান, গিয়ে আবার ভিসা নিয়ে আসেন এবং বিরাট অঙ্কের টাকা বাংলাদেশ থেকে নিয়ে যান। এই যে আমরা বাংলাদেশে সীমাহীন বেকারত্বের কথা বলছি, এই যে আমাদের কোটা সংস্কার আন্দোলন থেকে যে আজকে এত কিছু ঘটলো, তার প্রধান কারণগুলোর একটা হচ্ছে বেকারত্ব। মানে আমাদের তরুণরা চাকরি পাচ্ছে না, তাদের কাছে বিসিএসসি অত্যন্ত লুক্রেটিভ অপশন হয়ে গেল, তাই তারা কোটার বিরুদ্ধে দাঁড়ালো। সো আমি মনে করি এটার সাথে পুশ ইনেরও সম্পর্ক নাই, বাংলাদেশ থেকে অবৈধ ভারতীয়দেরকে ডিটেক্ট করা এবং তাদেরকে সঠিক পন্থায় দেশে পাঠানো। এখানে একটা যোগ করি, যেটা আমরা এখানে আলোচনা করেছি, কাগজে কলমে রয়েছে সরকারি হিসাবে যে ভারতের 5ম রেমিটেন্স আয়ের দেশ হলো বাংলাদেশ। কিন্তু আমরা একটা জানি যে হুন্ডির মাধ্যমে যে পয়সাটা যায় তার হিসাব এখানে নেই। কেউ কেউ বলেন ওটা যোগ করলে হতে পারে 4র্থ অথবা 3য়, সেটাই, এবং অঙ্কটা প্রায় $10 বিলিয়ন, এবং সেটা আমাদের মতো একটা গরিব দেশ। একদম। তাহলে এত লোক যে চাকরি করে, আমরা কিন্তু গত 9 মাসে লক্ষ্য করলাম। আমরা শুরুতে শুনে, মানে আইন উপদেষ্টা সম্ভবত বলেছিলেন যে 26 লক্ষ লোক কাজ করে। যেটাই হোক না কেন, এটার রিঅ্যাকশন আমরা দেখিনি। এবং আমাদের এই সরকারের আসলে এই জায়গায় কাজ করা জরুরি ছিল। এবং আবারও বলছি, এর সাথে পুশিনের কোনো সম্পর্ক নাই, কারণ আমাদের এই সংকটটা আমরা যদি এদেরকে তাদের দেশে ফেরত পাঠিয়ে দিতে পারি, আমাদের দেশের তরুণরা চাকরি পাবে, এই জিনিসটা এনশিওর করতে হবে। এটা ফ্যাক্ট যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের যথেষ্ট দক্ষ মানুষ নেই, কিন্তু আরেকটা ঘটনা ঘটে, কোনো একটা কোম্পানিতে যখন খুব উঁচু পদে কোনো ভারতীয় থাকেন, তিনি যেই পদগুলোতে বাংলাদেশি কাজ করতে পারে তিনি কিন্তু সেগুলোতে বাংলাদেশিও নেন না, তিনি ভারত থেকে লোকজন নিয়ে আসেন। সো এই সংকটটা সুরাহা করতেই হবে সরকারকে, এবং আমি মনে করি ইটস এ ভেরি রাইট টাইম যে তারাই রাজনীতি করছে, আমরা খুব দ্রুত এটা আইডেন্টিফাই করে তাদেরকে পাঠিয়ে দেওয়া দরকার। নিরাপত্তার ব্যাপারে কিন্তু রয়েছে, বিশেষ করে এই সময় শেখ হাসিনা সরকারের সময় কিন্তু আমি এমনও শুনেছি
বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে কাজ করছে ভারতীয়, কিন্তু শোনা যেত যে তাদের সাথে বিভিন্ন রকম বিজনেস ডিল হয়, গেলে কন্ট্রাক্ট পাইয়ে দিতে পারেন তারা, অথচ এখানে উনি কাজ করছেন। তার মধ্যে গোয়েন্দা সংস্থায় প্রচুর মানুষ এখানে এরকম নানান রকম মানে চাকরি বাকরি খোলসে মুখোশে, গোয়েন্দার লোকজন তার শেষে বলে না যে আপনি গোয়েন্দার লোক। মানে এখানে এভরিথিং ওয়াজ পসিবল অ্যাট দ্যাট মোমেন্ট। সবকিছু তাদের অনুমোদন ছাড়া, এই নিয়োগ সেই নিয়োগ, কোনো কিছু মানে ভার্সিটির নিয়োগ, ভার্সিটির ভিসি, মানে এগুলো তো কোনো স্ট্র্যাটেজিক বা সিকিউরিটি কোনো নিয়োগ না, কিন্তু এগুলো সব তাদের হাতে ছিল। তো সুতরাং আমি মনে করি এটা একেবারেই রাইট টাইম আমাদের শুরু করা। আমাদের কিন্তু মানুষের সামনে ভিজিবল করতে হবে, এই সবাইকে ডিটেক্ট করা, সবাইকে তারপরে পাঠানো একটা প্রসেসের ব্যাপার, কিন্তু খুব ফাস্ট ট্র্যাকে কিছু লোকজনকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ডিপোর্ট করার জন্য ব্যবস্থা নেওয়া, এটা আমাদের সামনে ভিজিবল করা দরকার। সরকারের এইটা খুবই জরুরি একটা কাজ। মরার উপর খাড়ার গা বলে একটা কথা আছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, পুশিন তাদের উপর একটা জামালা তৈরি করেছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, একটি বাংলা দৈনিক আমাদের দেশে চমৎকার রিপোর্ট করেছে যে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারা এখন ভয়ানক চাপে রয়েছে, কারণ ভারত সরকার অবৈধ নাগরিকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইতিমধ্যে অনেক বাংলাদেশিকে আটক করে পুশব্যাক করা হয়েছে, যেটা আমরা আলোচনা করছিলাম। যদিও এখনো আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সরাসরি অভিযান শুরু হয়নি, তবে আগস্ট থেকে তা জোরালো হবে জানা গেছে। এবং ইতিমধ্যে অনেকে আমেরিকা চলে গেছে, ইউরোপে চলে গেছে ভারত ছেড়ে, যাদের বেশি পয়সা আছে বা ব্যবস্থা রয়েছে। সবচেয়ে ভয়ানক ঘটনা যেটা, সেটি হলো ভারতের যারা আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে চলে যাওয়ার জন্য শেখ হাসিনা বলছে। সংখ্যাটা হচ্ছে প্রায় 1.5 লক্ষ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা, এটা জেলা, উপজেলা, আরো ছোট বিভিন্ন কমিটির লোকজন ভারতের বিভিন্ন জায়গায় চলে গেছেন। মানে দুটো ব্যাপার একটু মাথায় রাখতে হবে। শেখ হাসিনা তো চাইবেন যে তার একটা পর্যায়ের সব লোকজন দেশে ফেরত যাক, কারণ তার কৌশলটা আমরা দীর্ঘদিন থেকে জানি। তিনি চান তিনি, তার পরিবার, তাদের টপ লিডাররা বিভিন্ন জায়গায় শান্তিতে থাকবেন, যারা অতটা শক্তিশালী না তারা দেশে যাবে। দেশে গিয়ে তিনি মাঝে মাঝে ফোনে কথা বলবেন, ওটা করো ওটা করো, একটা মিছিল করো। যেমন আগে মিছিল করলে একটা ঘটনা ছিল, যখনই সব পুলিশ গ্রেফতার করুক বা অন্য কোনো দল তাদেরকে বাধা দিক, তিনি এটা গ্লোবালি সেল করতে পারতেন যে আমরা তো নিষিদ্ধ দল না, আমাদের কেন এটা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করা হলেও পুলিশ যখন আওয়ামী লীগকে কর্মসূচি পালন করতে দেবে না, গ্লোবালি এই আলোচনাটা তারা করতে পারবে, কারণ এই নিষিদ্ধতার বিপক্ষেই আসলে পশ্চিমা বিশ্ব ছিল এবং জাতিসংঘও ছিল। আপনার এখানে আমি বারবার বলেছি জাতিসংঘকে আমি গুরুত্ব দিতে চাই, কারণ জাতিসংঘ শেখ হাসিনা এবং তার দলকে, মানে তাদের মানবাধিকার কমিশন যেটা করেছে প্রতিবেদন, সেখানে কিন্তু এই লাইনটা ছিল, তারা শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে, তার দলকে ডুবিয়ে দিয়েছে, কিন্তু সেই জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনও চেয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হোক। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। ফলে বাংলাদেশে তারা যখন কাজ করতে যাবে, সরকার অ্যাকশনে যাবে, তখন এখন সরকার অ্যাকশনে যেতে আমরা সরকারের পক্ষে থাকবো, যে প্রক্রিয়া বা যেভাবে হয়েছে সেটা নিয়ে কেউ সমালোচনা করতে পারে, আইন নিয়ে সমালোচনা, কিন্তু এটা আইনের মাধ্যমে হয়েছে। তো উনি চান এরা যাক, দেশে গিয়ে এরকম নানান রকম নাশকতা করার চেষ্টা করুক। সামনে নির্বাচন আছে, তারা চেষ্টা করবে বাংলাদেশে নির্বাচনে কোনো ধরনের, তারা তো তাদের মার্কা নিয়ে আসতে পারছে না, তারা কোনো না কোনো ধরনের নাশকতা বা ডিসরাপশন করবে। শেখ হাসিনা তাতে লাভ আছে, উনি তো সেফ আছেন, অন্যরা যা বিপদে পড়ার পড়ুক। কিন্তু এখানে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, যখন এরকম দাঁড়াবে যে তারা আসবে কিনা এবং ভারত সরকার যখন তাদেরকে এখানে ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমি এই প্রেক্ষাপটে আমাদের সরকারকে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করি। ধরুন শেখ হাসিনাকে ভারত ফেরত দেবে না, এটা আমরা বুঝতে পারি। শুধু সেটা না, শেখ হাসিনাকে কথা বলতে নিষেধ করাতেও বাংলাদেশ পারেনি, এবং মোদির সাথে আমাদের প্রধান উপদেষ্টা যখন বৈঠক করেছেন, সেখানে মোদি খুব ক্লিয়ারলি বলেও ফেলেছেন, আমরা পরে জানলাম যে না, এটা তারা করছেন না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনাকে তারপর চাপ দিতে হবে, কিন্তু আরো বেশ কিছু সিগনিফিকেন্ট নেতা তো রয়েছে যারা এই আইসিটিতে শেখ হাসিনার সাথে আসামি আছে। সরকারের উচিত এরকম কয়েকজন সিগনিফিকেন্ট নেতাকে অন্তত ভারত থেকে প্রত্যাবাসন করার চেষ্টা করা। ঠিক আছে, শেখ হাসিনা পারা গেল না, অন্তত দুজন, আমি যদি ভুল না করি, একজন হচ্ছে জনাব পঙ্কজ দেবনাথ, একজন হচ্ছে জনাব বাহাউদ্দিন নাসিম, এই দুজন অন রেকর্ড এসে কথা বলেছেন ভারত থেকে। আরো অনেকেই আছে, এটা তথ্য পাওয়া যায়, তারা বারবার কথা বলছে। সুতরাং ভারত থেকে এই মাপের কয়েকজন নেতাকে আসলে সরকার নিয়ে আসার চেষ্টা করা দরকার। ভারত সরকার যদি মনে করে যে বাংলাদেশের সাথে তারা একটা ওয়ার্কিং রিলেশনস চায়, তারা শেখ হাসিনাকে দিল না, কিন্তু এরকম কিছু নেতাকে বাংলাদেশে ডিপোর্ট করুক। কিন্তু মজার ঘটনা ঘটেছে কোনটা, যে ভারতে আশ্রয়ে রয়েছেন তাদেরকে দেশে ফেরার জন্য শেখ হাসিনা বলছেন, তার ছেলে ইতিমধ্যে আবার আমেরিকার নাগরিকত্ব নিয়ে। জি, তাহলে কি হবে? আমি একটা নিউজ দেখলাম, তিনি সম্ভবত মানে ভারতে যাচ্ছেন মায়ের সাথে দেখা করার জন্য, এখন মার্কিন পাসপোর্ট পেয়েছেন। মানে কেউ কেউ এটাকে একটা
সিগনিফিক্যান্ট মুভ হিসাবে দেখতে চায় যে ব্যাপারটা এই রকম যে তিনি আসলে এখন আশাহত হয়ে শেষ পর্যন্ত মার্কিন পাসপোর্ট নিচ্ছেন। আবার আওয়ামী লীগের দিক থেকে ব্যাখ্যা করা হয়েছে তার বাংলাদেশি পাসপোর্ট যেহেতু বাতিল করা হয়েছে তার পক্ষে তার মুভ করা যাচ্ছে না, এই যে আমি ধারণা করি জি, তার জি। মায়ের সাথে দেখা করবেন সে কারণে ওইটা করছেন। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি যে তারা তাদের পরিবার, তাদের যে পরিমাণ সম্পদ তারা নিয়েছেন, তার সাথে আরো অনেকে নিয়েছেন, তাদের লাইফে তো আসলে কোনো সমস্যা নেই। আপনি ওখানে বসে বসে উস্কানি দিতে থাকবেন, সেই উস্কানিতে তার দল, তার দলের লোকজন যতটাই সাফার্ড হোক না কেন, কোনো সমস্যা তো তার নাই। অথচ আমি খুবই দুঃখজনকভাবে দেখছি, আমি প্রায় একটা কথা বলতাম যে আমরা বাংলাদেশের ইতিহাসের সাথে তো আওয়ামী লীগ দলটার এক্সিস্টেন্স আছে। এটা আওয়ামী লীগ পতনের আগেও বলতাম, শেখ হাসিনার পতনের আগেই কিন্তু আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি হচ্ছিল। জি, জি। তখন আমি এই কথাটা আমাকে একদিন একটা শোতে জিজ্ঞেস করা হয়েছে। তখন আমি বলেছি, আমার খারাপ লাগে। বাংলাদেশের এত প্রাচীন একটা দল, যে দলটা আমাদের গণতান্ত্রিক লড়াই সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেই দলটা ধ্বংস হয়ে গিয়ে এটা রাজনৈতিক দল নাই, ওটা একটা মাফিয়া নেক্সাসে পরিণত হয়েছে। শেখ হাসিনার হাতে তার যতদিন তিনি যেভাবে ক্ষমতায় থেকেছেন তাতে এক দফা শেষ হয়েছে। তার যদি ন্যূনতম কোনো সম্ভাবনা থাকে দলটা রিভাইভ করার, সেটাও তিনি এখন এসব করার মাধ্যমে ধ্বংস করছেন। এই শেখ হাসিনার আচরণ তার দলের পক্ষে না, দলের নেতাদের কর্মীদের পক্ষেও না। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, এমনকি সামান্য সমর্থক, তারা কিন্তু তার বিরুদ্ধে মুখ খোলে না এবং তার অন্যায়কে অন্যায় মনে করে না। এক। ২ নম্বর হলো এই যে তাদের যে কর্মকাণ্ড, সেটা অর্থ লুটপাট বলুন, খুন খারাপি বলুন, গুম বলুন, যাই বলুন না কেন, সেই পুরনো কথায় আবার বলি, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। জি। কি বলবেন এটা কেন? এটা খুবই মর্মান্তিক প্রাথমিকভাবে আমরা যদি বলি। আমি শেখ হাসিনা জুলাই অগাস্টে কি করেছেন সেটা না। উনি এই এন্টায়ার সময়তে, মানে এই ক্ষমতায় শেষ মুহূর্তের আগ পর্যন্ত তিনি ১৪ তে যেভাবে ক্ষমতায় থাকলেন, ১৮ তে যেভাবে রাতের বেলা সিল মেরে নির্বাচন করলেন, এই প্রত্যেকটা জিনিস এই দেশের কাঠামোটাকেই নষ্ট করে দিয়েছে। মানে কাঠামো বলে কিছু নাই। গণতন্ত্র তো দূরেই থাকুক। একটা অনেক স্বৈরাচারী স্বৈরতান্ত্রিক দেশও আছে। ইভেন একদলীয় দেশ। ভিয়েতনাম তো একদলীয় দেশ। ভিয়েতনামের অন্যান্য স্ট্রাকচার, ওদেরকার করাপশন, সুশাসন আপনি দেখেন আমাদের চেয়ে ফার বেটার। অনেক। এক অর্থে তো ওইটা স্বৈরতান্ত্রিক দেশ, কমিউনিস্ট দেশ, একটা একনায়কতান্ত্রিক দেশ, একটাই দল আছে ওখানে। তো খেয়াল করুন ওখানে কিন্তু ওই অবস্থা না। সো আমাদের এটাকে একেবারে একটা লুটপাট তন্ত্রে পরিণত করেছেন। এরপরও কিছু মানুষ করছেন। আমার কাছে মানে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এদের একটা বড় অংশের মধ্যে সম্ভবত এই ধরনের, আমি একজন দুজনের সাথে কথা বলে যেটা বুঝলাম, তারা আওয়ামী লীগের অ্যাবসেন্সে যেই ন্যারেটিভটা ভারত দেওয়ার চেষ্টা করেছে সবসময়, বা আওয়ামী লীগ থাকাকালীনও এই ন্যারেটিভটা ছিল, আওয়ামী লীগ ভালো না, আওয়ামী লীগ ভোট চুরি করে, দুর্নীতি করে, লুটপাট করে, কিন্তু আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশ আর সেকুলার বাংলাদেশ থাকবে না। বাংলাদেশে ইসলামী মৌলবাদ অনেক বেশি মাথাচাড়া দিবে এবং কোনো একটা সময় বাংলাদেশে তারা ক্ষমতা দখল করে ফেলবে। আমি যারা আওয়ামী লীগকে সমর্থন ওইভাবে করে, যা বেনিফিট নেয় নাই, তাদের একটা অংশের মধ্যে কিন্তু এই ধরনের ভীতি কাজ করতে দেখেছি। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ভারত শুধু পুশিন করে থেমে নেই, আরেকটা নতুন উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশি কিছু পণ্য ভারতে ঢুকতে পারবে না, এবং সেই শনিবার সেই তালিকাটাও দিয়েছে মোদী সরকার। জি। এবং এটা একটা রিয়েকশন সম্ভবত, কারণ অন্তর্বর্তীকালীন সরকার অনেক পণ্য আমদানির ব্যাপারে অফ করে দিয়েছে তারা, যে এগুলো আমরা ভারত থেকে আর আমদানি করব না। বিষয়টি কিভাবে দেখছেন? ভারতের আচরণ আমার কাছে দীর্ঘদিন থেকে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করা বলে মনে হয়। মানে এটা করতে হয় তাদেরকে, কারণ তার সরকারটা ওই রকম। পাকিস্তানের সাথে তাকে আসলে মানে সংক্ষিপ্ত একটা যুদ্ধের মতোর মধ্যে ঢুকতে হতো। আচ্ছা, ফ্যাসিস্টদের কতগুলো লক্ষণ আছে। প্রথম কথা হচ্ছে যে মাদার অর্গানাইজেশন আরএসএস তার ১০০ বছর পূর্তি হতে যাচ্ছে। নাম্বার 2, ফ্যাসিস্টদের একটা ন্যারেটিভ থাকে। কি ন্যারেটিভ? আমার শ্রেষ্ঠত্বের ন্যারেটিভ। আমি একসময় অনেক শ্রেষ্ঠ ছিলাম, এখন আর নাই। দেখবেন ওরা অখণ্ড ভারত, তারা পুরো বাংলাদেশ সহ সব কিছু নাকি তাদের অংশ ছিল, তাদের একটা গ্লোরিয়াস পাস্ট ছিল। এটা নানা কারণে নানান জনে সমস্যা করেছে। তারপর দ্বিতীয় কাজ কি, কে করলো? আপনার একটা শত্রু তৈরি, আপনার একটা শত্রু বানানো। শত্রুকে? মুসলিম। আপনি খেয়াল করবেন মুঘল সম্রাটরা যে আসলো তাদের বিরুদ্ধে তারা তীব্রভাবে নেমে গেল, প্রত্যেকের বিরুদ্ধে তাদের হিস্ট্রিতে পাল্টালো, তাদের জায়গার নাম টাম পাল্টানোর চেষ্টা করেছে, অনেক জায়গায় করেও ফেলেছে। মানে ওরা শত্রু। তো এই মুসলিম ইনভেশনের কারণে, মুসলিমদের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। তো আপনি শত্রু বানান। এখন নিজ দেশের মুসলিম, ওইদিকে পাশে একটা মুসলিম দেশ আছে পাকিস্তান, যার সাথে তার আগের শত্রুতা, চায়না শত্রু। সো আপনি এই বয়ানটা এস্টাবলিশ করলেন এবং সমাজের একটা অংশ এটা খেলো, তারা এটা অ্যাকসেপ্ট করলো।
থার্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা যেহেতু তোমার ঐতিহ্য ছিল, শত্রু আছে, এখন তোমার ঐতিহ্য ফিরিয়ে আনতে কি করতে হবে? তোমার একজন বিরাট শক্তিশালী নেতা লাগবে। তখনই মুসোলিনি এসছে, হিটলার এসছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের আগেই, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর জার্মানির উপরে যে ভার্সাই চুক্তি চাপিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে তাদের একটা অপারেশনের গল্প হিটলার সেল করতো। সো আমাদের গ্লোরিয়াস পাস্ট ছিল, আমরা সবচেয়ে সভ্য ছিলাম, সবচেয়ে শক্তিশালী ছিলাম, আমরা যুদ্ধের পর আমাদেরকে দমিয়ে ফেললো তারা, এই করে করে আমাদের আজকে ক্রাইসিস। তারপরে পরবর্তীতে দেখা গেল যে তাদের ওই যে মহামন্দা হলো 29-এ, এই যাবতীয় ক্রাইসিস। সো আমরা বিপদে আছি, অথচ আমরা সময় গ্লোরিয়াস ছিলাম। সো আমি হিটলার, আমি তোমাদেরকে এই জায়গা থেকে পার করে নেব। এখন মোদি এসে হাজির হলেন, মোদি হাজির হয়ে বলছেন, নিজে বলছেন না আমার 56 ইঞ্চি বুকের ছাতি, এত শক্তিশালী মানুষ। সো উনি ফ্যাসিস্ট, প্রত্যেকটা জিনিস একদম টিপিক্যাল ফ্যাসিজমের সাথে মিলবে। আপনি দেখবেন ইহুদিদেরকে মানে ম্যাসাকারের আগে যা যা করতো, ওখানে মুসলিমদের সাথে, অন্য শুধু মুসলিম না, ওরা তো আসলে একটা শুদ্ধ জাতিবাদী, সেটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ। তাদেরও দেখবেন ক্রিশ্চিয়ানস, সেভেন সিস্টার্সে খ্রিস্টানদের উপরে অবদমন হচ্ছে, এবং খেয়াল করবেন ওখানে মিশনারিদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ বিজেপির আছে। তারপরে হলো এমনকি হিন্দু যারা টেকনিক্যালি দলিত, এটাকে তো মানুষই মনে করে 22-23 কোটি মানুষ, ওদেরকে হিন্দুদের, মুসলমানদেরকে যেমন মেরে ফেলা হয়েছে, গরু, মৃত গরুর চামড়া, ওদের একটা অংশ তো আছে চামড়া ট্যান করে, মুচি চামড়া, মৃত গরুর চামড়া ছাড়াতে গেছে, ধরে মেরে ফেলেছে, এই হিস্ট্রি আছে ওদের। তো ফলে ওর বাইরে আর সবার উপরে কিন্তু সিস্টেমেটিক অপারেশন চালিয়ে যাচ্ছে। আপনি নিশ্চয়ই বলিউডের নায়িকা এবং বিজেপির সাংসদ কঙ্গনা রানাওয়াতের একটি উক্তি নিশ্চয়ই পড়েছেন। উনি বলছিলেন যে ট্রাম্প যদি আলফা মেল হয় তাহলে মোদি হলো সব আলফা মেলের বাবা। যদিও পরবর্তী সময় বিজেপির চাপে উনি তার মানে টুইটটা সরিয়ে নিয়েছেন। এর মানে তাদের মানসিকতা। হ্যাঁ, একদম। আপনি যদি যুক্তি মানেন, তর্ক বিতর্ক করেন, তো আপনি ডেমোক্রেটিক হয়ে গেলেন, আপনি আর ফ্যাসিস্ট হলেন না। ফ্যাসিস্ট হচ্ছে আমি যা বলছি, আমি সঠিক বুঝি, আমি সব বুঝি, এবং আমি যা বুঝি সেটা আমি ইমপ্লিমেন্ট করব গায়ের জোরে। তো সেই কাজটা উনি পাকিস্তানের সাথে করতে গেছেন, সেটা এখন বাংলাদেশের সাথে। আমাদের এই যে ট্যারিফের পাল্টা, এই যে যেসব করছেন, উনি নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করছেন। আমি শুধু এটা না, আমি একটু পেছনে যদি যাই, এটা নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করেছি। আমাদের সাথে ভিসা রেস্ট্রিকশন করার কারণে তাদের মানে মার্কেটের, মানে পশ্চিমবঙ্গের, বিশেষ করে কলকাতার মার্কেটের ব্যবসা লাটে উঠছে, তাদের চিকিৎসার ব্যবসা, বেঙ্গালুরু পর্যন্ত, একদম শুধু চেন্নাই না, বেঙ্গালুরু পর্যন্ত চিকিৎসা, তাদের ওখানকার ট্যুরিজম লাটে উঠছে, সব উঠছে। কিন্তু এটা করছেন কারণ হলো ওই যে তাকে শক্তি দেখাতে হবে। পাকিস্তানের সাথে শক্তি দেখাতে গেলেন, বিপদে পড়লেন, কিন্তু ওনাকে শক্তি দেখাতে হবে। এটা তো আসলে এমন একটা রাজনীতি, ওই রাজনীতির ট্র্যাপে তাকে পড়তে হবে, উপায় নেই। মানুষ তো তার কাছে এটা কেন চাইছে, যে কঙ্গনা রানাওয়াত যেটা বলছেন, কেন এটা তো উনি বানান নাই, মোদি আগে নিজকে এটা ক্লেম করতে শুরু করেছেন, তারপর তো এটা হয়েছে। এই যে জনগণ শেষ পর্যন্ত যুদ্ধবিরতি আর পছন্দ করছে না। মানে খুব ইন্টারেস্টিং, ভারতের পররাষ্ট্র সচিব তার এক্স অ্যাকাউন্ট লক করে দিতে বাধ্য হয়েছেন, কারণ তার মেয়েকে আক্রমণ করা হয়েছে। এখন এইটা তো একটা দানব, ফ্যাসিজম তো একটা দানব, এই দানব তো আপনি তৈরি করেছেন, এখন ওই দানব আপনাকে খাবে। তো স্বাভাবিক, ঠিক ওই ঘটনাটা ঘটছে, তীব্র চাপ আছে, এবং এটা বাড়তে থাকে। ফ্যাসিজমের বিপদ কোন জায়গায়? আজকে খুব সারপ্রাইজিং, কিছু কিছু বিজেপির লোকজন বলে মোদি যথেষ্ট হিন্দুত্ববাদী না। অটল বিহারী বাজপেয়ী 2 টার্ম প্রাইম মিনিস্টার ছিলেন। অটল বিহারী বাজপেয়ীর সময় ভারত জাস্ট আরেকটা সরকার ছিল, আরেকটা ভারতের টিপিক্যাল সরকার। খুবই সেকুলার মানুষ ছিলেন, পোয়েট ছিলেন, খুবই শ্রদ্ধেয় মানুষ ছিলেন, অথচ উনি বিজেপির মানুষ। অটল বিহারী বাজপেয়ীর পর এল কে আদবানি যখন হলেন, উনি কিন্তু তার তুলনায় অনেক বেশি হিন্দুত্ববাদী। কিন্তু আপনি আজকে আদবানিকে যদি মোদির সাথে তুলনা করেন, দেখবেন আদবানি অনেক সফট, অনেক লিবারেল। আর আজকে মোদিকে মনে করা হচ্ছে না ঠিক। আমরা তো যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে কি করছে আমরা দেখছি। রাজনীতি আপনি যখন ওয়েলফেয়ার দিয়ে করেন, আপনি মানুষকে বলেন আচ্ছা আমি এই নির্বাচনে তোমাকে এটা দিলাম, পরের নির্বাচনে আমি তোমাকে এটা আবার বাড়াবো। ফাইন, আপনাকে বাড়াতে হচ্ছে তো, কারণ দেশ তো উন্নত হচ্ছে। এখন আপনি যদি সেই রাজনীতি না করে এই আইডেন্টিটির রাজনীতি করেন, ফ্যাসিস্ট রাজনীতি করেন, তো আপনি কি বলবেন? এবার আমি এতটুকু হিন্দুত্ববাদী ছিলাম, পরের বার আমাকে আরো বেশি হিন্দুত্ববাদী হতে হবে, না হয়তো হবে না। এটার মধ্যে মানুষকে তো চক্রের মধ্যে বাঁধতে হবে। সো এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা চেইন রিয়াকশন আছে না, নিউক্লিয়ার বোমার একটা সময় একটা নিয়ন্ত্রণ করা যায় না, চেইন রিয়াকশনটা এগিয়ে যেতে থাকে। আমরা ভারতের জন্য অত্যন্ত একটা মর্মান্তিক ভবিষ্যৎ আছে বলে মনে করি, এবং এটাতে আমাদের পরিতৃপ্ত হওয়ার বিষয় না। আমাদের পাশে একটা গণতান্ত্রিক ভারত আমাদের জন্য ভালো। ভারতে এই ফ্যাসিজম যত উঠবে,
পাকিস্তানের জন্য, আমাদের জন্য, সবার জন্য, প্রতিবেশী সবার জন্য। সবার জন্য ক্ষতিকর হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। আমরা ভারতীয় পণ্য আমদানি রপ্তানি নিয়ে কথা বলছিলাম। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইদানিং ভারতের কিছু বিশ্লেষক এবং ব্যবসায়ী কিন্তু মুখ খুলতে শুরু করেছেন। কারণ আমদানি রপ্তানির যে হিসাবটা ছিল সেটা মানুষ আস্তে আস্তে জেনে গেছে, এবং বাংলাদেশের মানুষ একসময় মনে করতো যে ভারতে যদি আমদানি না করা যায় তাহলে আমাদের একদম অচল হয়ে যাব। কিন্তু যখন তারা দেখেছে যে আমদানি রপ্তানির রেশিওটা কেমন, 11 বিলিয়ন আমদানি রপ্তানি হয়, সেখানে আমরা রপ্তানি করি মাত্র 1 বিলিয়ন আর নিয়ে আসি 10 বিলিয়ন। এখন 10 বিলিয়ন যদি না আনি তাহলে তো ভারতের ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে। বিশেষ করে একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই, আমাদের যেহেতু পোশাক শিল্পটা অনেক বড় এবং প্রায় 80% তুলা আনা হতো গুজরাট থেকে, এবং কেউ কেউ বলেন যে গুজরাটের তুলার ব্যবসায়ীদের একটা বড় স্টেক হোল্ডার হলো বাংলাদেশ, এবং এটা স্টপ হয়ে গেছে এবং তারা কিন্তু মুখ খোলা শুরু করেছে। ব্যবসাকে ব্যবসার মতো দেখা উচিত। জি। মানে আমি অবাক হই ভারতীয় লোকজনের, কিছু কিছু মানুষের, সকল সাংবাদিকের, মানে ও আমার কাছে পণ্য বেচে ভাবতে ও আমাকে চ্যারিটি করে। রাইট, মানে ধরুন আমি পেঁয়াজ কেন ভারতের কাছ থেকে কিনি? পেঁয়াজ একটা পচনশীল বস্তু, এটা যত দ্রুত পৌঁছে দেয়া যায় তত ভালো। আর আপনি যদি দূরে করতে চান, এটার জন্য যে ব্যবস্থা নিতে হয় তাতে আপনার এক্সপেন্স অনেক বেড়ে যায়। ফলে পচনশীল বস্তুটা ভারতে আছে, আমার এখানে কাছাকাছি আছে, আমিও তুলনামূলকভাবে অন্য জায়গা থেকে আনার চেয়ে কম ডক্টর দামে জাহিদ পাই। এখানে একটা সংশোধনী জি আছে। জি আমরা দেখেছি যে আমরা ভারতের থেকে যে পণ্য কিনতাম অনেক বেশি দামে কিনতাম, অন্য জায়গায় এই একই জিনিস কম দামে পাওয়া যেত। এবং আপনি যেটা বলছেন যে সরবরাহের বিষয়টা, জি। আমার এখানে হঠাৎ করে কাঁচামরিচের ক্রাইসিস হলো, ভারতের এটা একটা পচনশীল বস্তু, বর্ডারের ওই পাশে আছে, ওটা তো আপনাদেরকে দিয়ে দিচ্ছে না, ও বিক্রি করছে আমার কাছে, আমরা এটা ইম্পোর্ট করছি। সো ব্যবসা মানে আসলে পারস্পরিক একটা সম্পর্ক। আপনি যদি এখন দোকানে গিয়ে ওর পণ্য নিয়ে টাকা দিয়ে বলেন আমি তো তোমাকে টাকা দিলাম, বা উল্টো সে যদি বলে তোমাকে আমি পণ্য দিলাম, তোমাকে আমি উদ্ধার করছি, ব্যাপারগুলো এরকম না। এটা একটা উইন উইন সিচুয়েশন। ব্যবসা পরস্পরের প্রয়োজনে হয়, এবং ব্যবসা সম্পর্কে একটা কথা বলা হয় খুব, বিক্রেতা খুব রেয়ার না, ক্রেতা রেয়ার। সো ব্যবসায়ীরা কখনো দেখবেন ক্রেতা হারাতে চায় না। না আপনি যে দোকান থেকে রেগুলারলি কেনেন, আপনি দেখবেন আপনি কোনোদিন যদি টাকা না নিয়ে যান ভুলে, ও আপনাকে পণ্য দেয়, ভাই নিয়ে যান তো, পরে আপনি দেবেন, সে ক্রেতা ধরে রাখতে চায়। সে ক্রেতা ধরে রাখতে চায়। সে কোনো একটা পণ্য তার এখানে না, একটু দাঁড়ান আমি এনে দিচ্ছি, সে অন্য একটা দোকান থেকে এটা এনে আপনাকে দেবে যাতে আপনি এখান থেকে তার সার্ভিস পান। আপনি দেখেন না যে আপনি কোনো একদিন টাকা ফেলে যান, আপনার পরিচিত এটা আমরা যে অহরহ দোকান, দেখি, অহরহ আপনি গিয়ে নিয়ে আসছেন, মহল্লার দোকানে এটা করেই। করে, কারণ ও তার ক্রেতা পাওয়া সোজা না, বিক্রেতা পাওয়া। আপনি মহল্লায় কিন্তু অনেকগুলো দোকান জি, আছে। জি। ঠিক সেই জিনিসটা ভারত ওই জিনিসটা নিয়ে ঝুঁকি নিল। বাংলাদেশ একটা খুবই সাস্টেইনেবল ক্রেতা ছিল। এখন আমাদের শুধু তুলার জন্য আমেরিকা না, আমাদের আফ্রিকা থেকে খুব ভালো সোর্সিং আছে। এখন আমরা এগুলো শুরু করব, এবং খুব সোজা, যদি কিছুটা বেশিও হয়, সামান্য যদি বেশিও হয়, আমরা শেষ পর্যন্ত আসলে কোথায় যাব জানেন? আমরা সার্টেনিটির দিকে যাব। ওই যে আমি একটু আমেরিকার ট্যারিফের কথায় আসি। আমেরিকার ট্যারিফের সবকিছু যদি ঠিকঠাকও হয়ে যায়, সবচেয়ে বড় ঝুঁকিটা কি হলো আমেরিকার? আমেরিকা আনরিলায়েবল হয়ে গেল। মানে কোন দিন আমেরিকা কি করবে, মানে একটা সুপার পাওয়ার যদি আবার হঠাৎ করে এসব করে, এই যে আনরিলায়েবল হয়ে গেল, আমেরিকার ব্যবসা কিন্তু ওই জায়গায় আর ফিরবে না। শিওর থাকেন, ব্যবসায়ীরা আস্থা পাবে না। ও আমেরিকা থেকে 2 পয়সা বেশি কোথাও গেলেও সে কিন্তু অল্টারনেটিভ সোর্সিং এ জি। যাবে। সো ভারত কিন্তু অলরেডি এই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা তো আনরিলায়েবল। আমাদের ভবিষ্যতের যে সরকার আসবে, আমি তো ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা 10% হয়েও বাংলাদেশের রাজনীতি করা যাবে না। রাইট, কঠিন হবে। মানে 20.5 না, 10% শেখ হাসিনাও হওয়া যাবে না বাংলাদেশে। রাজনীতি শেষ হয়ে গেছে। ভারতের সাথে আমরা শত্রুতা চাই না, একটা কার্যকর সম্পর্ক চাই,
আত্মসম্মান ভিত্তিক সম্পর্ক চায়। এখন সেই সরকারকে আমাদের ব্যবসায়ীরা মনে করবে সেই সরকার আসলে যদি আবার বন্ধ করে দেয়, ফলে যেটা দাঁড়ালো দিনের শেষে ব্যবসায়ীরাই মাসুল গুনছেন। তবে এটা অবাক করার ঘটনা ঘটেছে যে আমরা লক্ষ্য করতাম যে হঠাৎ করে আমাদের নিত্য পণ্যের দাম বেড়ে যেত, জি, এবং অস্বাভাবিক হয়ে দেখা গেলো কাঁচামরিচ 50 টাকা কেজি হয়ে গেল 400 টাকা কেজি। ভারত থেকে আমদানি করতে হবে, নাহলে কমবে না। ইদানিং কিন্তু কোথাও আমদানি করতে হচ্ছে না, কিন্তু দামও বাড়ছে না। নাও বাড়ছে না। ট্রু, এই ক্রাইসিস গুলো আসলে তৈরি করার চেষ্টা তো হয়েছেই বাংলাদেশে, এই ডিপেন্ডেন্স। আর একটা কথা তো জরুরি, কখনো কোনো দেশ এটা নিয়ম, যে আবারও বলছি আমেরিকার কথা, আমেরিকা যখন এই ট্যারিফ নিয়ে প্রচুর ঝামেলা করছে তখন অনেক ইকোনমিস্ট একটা কথা বলেছে, এই যে তোমার আমেরিকার উপরে ডিপেন্ডেন্স আছে এটা সরিয়ে ফেলো না, রাইট? ও কিন্তু শিখে যাবে আমেরিকাকে ছাড়াও কিভাবে চলা যায় এবং সে দেখে ফেলবে যে এটা বাঁচা যায়। ঠিক এই ঘটনাটা ঘটলো পেঁয়াজ নিয়েও যখন ঝামেলা হলো বাংলাদেশে। এখন একসময় বাংলাদেশে খুব ছোট ছোট পেঁয়াজ ছিল, বাংলাদেশে এখন দেশি পেঁয়াজ কিন্তু বড় জাতের খুব চমৎকার পেঁয়াজ তৈরি হচ্ছে। আমরা দাম নিশ্চিত করতে পারছি কিনা যে ডিফারেন্ট ডিবেট, এটা নিয়ে কিন্তু আগের মতো দাম তো বাড়ছে না, বাড়ছে না, অস্বাভাবিক হচ্ছে না, হচ্ছে না, কিন্তু দাম নিয়ে বড় উল্টো হচ্ছে। আমাদের কৃষকরা পেঁয়াজের দাম পায়নি এবার, ওই আলোচনা আমরা হয়তো এগুলো ডেভেলপ করতে হবে যেহেতু এটা পচনশীল পণ্য, কিন্তু আমরা তো পারলাম। এবং এটা করতে দিতে হয় না যে এই যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না, আমাদের এই পণ্য কোথায় পাবো, এটা ভারতের জন্য একটা শক্তির জায়গা ছিল। কিন্তু মোদি এই পদক্ষেপ, কুরবানি গরুর ব্যাপার কিন্তু একই ছিল, একই। এখন সব যে ভারত গরু না দিলে এখানে কুরবানি হবে না, কি হলো? এখন প্রতি বছর আমাদের নিজস্ব যে উৎপাদন হচ্ছে গরু উদ্বৃত্ত থেকে যাচ্ছে। আমাদের চিকিৎসা ঝামেলা করছে, চায়না এখন তার কুনমিং এ স্পেশালাইজ হসপিটাল দিতে যাচ্ছে। কলকাতায় হয়তো সহজে যাওয়া যায়, কিন্তু যারা দক্ষিণে যান, যারা প্লেনে যান, কুনমিং এ যাওয়ার খরচ একই। এবং চীন, আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি, আমি না জেনেই বলছি এটা, সে এখানকার চিকিৎসায় প্রথম দিকে বিরাট ছাড়ও দেবে, ডাম্পিং করা বলে, সে ছাড়ও দেবে, যাতে ডাম্পিং তো হয়, সে বেশ ছাড়ও দেবে। আর দেখবে লোকজন ভারতের চেয়ে বেটার ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে আরো কম খরচে। তো এগুলোই হয়, এগুলোই হচ্ছে খুব স্বাভাবিকভাবেই। সম্প্রতি রাখাইনে মানবিক করিডোর, কাতারকে বাংলাদেশের সামরিক সরঞ্জাম তৈরি কারখানা করতে আহ্বান, চট্টগ্রাম বন্দর বিদেশি ব্যবস্থাপনা দেওয়া, IMF এর ঋণের জন্য NBR বিলুপ্ত করা সহ অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন উঠেছে। এগুলো করার ম্যান্ডেট সরকারের আছে কিনা সে প্রশ্ন উঠেছে। এমন প্রশ্ন উঠেছে সংস্কার ও নির্বাচনের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারে কিনা। রাজনৈতিক দলগুলোর সমালোচনা করছে, আবার কেউ কেউ পক্ষেও বলছে, দুপক্ষেই রয়েছে। কিন্তু কিছু কিছু ব্যাপারে কিন্তু আবার সবাই এক পক্ষ। যেমন করিডোরের ব্যাপারটা সবাই বলছে যে করিডোর হোক বা না হোক সেটা পরের প্রশ্ন, কিন্তু যাই করা হোক সবাইকে জানিয়ে করা হোক। একটা গণতান্ত্রিক সরকার থাকলে কি হয়, ধরুন একটা সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছে, তারা মেজরিটি সিট পেয়েছে, সিট পেয়ে তারা সরকার গঠন করেছে, তারা যা যা কাজ করে। গণতান্ত্রিক সরকার কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে। কিভাবে জানেন? আমাদের পার্লামেন্টে অনেক কিছুই হয় না, আমাদের পার্লামেন্টে শোরগোল হয়, কিন্তু ধরলাম সরকার পাল্টাবে না, কিন্তু একটা ডেটারেন্ট থাকে। আমি যদি মানুষকে খুব খেপিয়ে ফেলি, আমি কিন্তু ভোটে হেরে যাব, এই যে একটা ভীতি আছে। সরকার থাকা অবস্থাতেও সংকটে পড়তে পারে, বা ঠিক আছে 5 বছর থাকবো, কিন্তু মানুষ এতই ক্ষুব্ধ হলো যে আমার পরের ভোটে আমি জিতবো না। যে সরকারের ভোটের প্রয়োজন নেই, এটা দুটো দিক আছে। কেউ বলে যে সরকারের ভোটের প্রয়োজন নেই সে কিন্তু অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে পারে, এটা একটা দিক, পজিটিভ দিক। রাষ্ট্রের জন্য অনেক উপকারী সিদ্ধান্ত কিন্তু অপ্রিয় হতে পারে, এটা একটা দিক। আবার উল্টো দিকটাও সত্য, যে সে রাষ্ট্রের জন্য ক্ষতিকর সিদ্ধান্ত নিতে পারে এবং সে কেয়ার করবে না, কারণ তাকে একটা নির্বাচন করতে হবে, সেটা নেগেটিভ দিক। পজিটিভ দিকও আছে। যেমন আমি 1/11 সরকার একটা পজিটিভ কাজ করেছিল, বিচার বিভাগ পৃথকীকরণ, বা এই সরকার যদি এখন সচিবালয় সহ আমাদের প্রধান বিচারপতি কিন্তু বলেছেন এগুলো তারা করে ফেলবেন, এটা খুবই চমৎকার একটা সিদ্ধান্ত হবে। এটা অনির্বাচিত সরকার, মানে ভোটে অনির্বাচিত সরকারের জন্য করা। এখন ধরুন আমরা একটা একটা করে যদি কথা বলি, যেমন ধরুন এখন রাখাইনে যে করিডোরের প্রশ্ন, খুবই খুবই টাফ একটা সিচুয়েশন, দেশের জন্য বিপদ তৈরি করতে পারে এরকম সিচুয়েশন। কারণ আমরা সর্বশেষ হাই রিপ্রেজেন্টেটিভ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যে বক্তব্য, তাতে দেখেছি করিডোর দূরে থাকুক, আরাকান আর্মির সাথে বাংলাদেশের যে ফর্মাল যোগাযোগের অবস্থা দেখা যাচ্ছে, এটাই জানতা প্রতিবাদ করে চিঠি লিখেছে। সুতরাং সব পক্ষকে খুশি না করা, সব পক্ষ যদি খুশিও হয়, এটা খুবই ক্রুশিয়াল সিদ্ধান্ত, কারণ এটার উপরে ভিত্তি করে ইভেন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। এবং এই সরকার
কারো সাথে আসলে সেই অর্থে আলোচনা করছে না, এবং কেউ সমর্থন, আপনি দেখবেন দলও না, নিরাপত্তা বিশ্লেষক বা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বিরাট অংশ এটা সমর্থন করছে না। এটা আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সব রাজনৈতিক দল সম্ভবত এই বিষয়ে একমত, তারপরে দেখুন এনসিপি সহ। তারপরে দেখুন তারা এগিয়ে যাচ্ছে। পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট। আমরা কোন পোর্টে কাকে দেব, ধরুন আমরা সোনা দিয়া বানাবো, চায়না বানাবে, সব ঠিক হয়ে গিয়েছিল না, ইন্ডিয়া বাদ সাধলো কেন? তার মানে কি পোর্ট কি শুধু একটা পোর্ট, খালি জাহাজ ওঠানামা? নো। মোংলা বন্দরে চায়না ইনভেস্ট করতে চেয়েছে, পরে 24-এর ইলেকশনের পর শেখ হাসিনা ভারতের চাপটা ভারতকে দিয়েছিলেন না কেন? তার মানে পোর্ট খুবই স্ট্র্যাটেজিক জায়গা। শেষ পর্যন্ত আমরা এখন ডিপ সি পোর্ট করছি, যেটা যথেষ্ট উপযোগীও না মাতার বাড়িতে, এবং এখানে জাপান ইনভেস্ট করছে। সুতরাং আমাদের মাথায় এটা রাখতে হবে। এবং আমি আরেকটা এক্সাম্পলও দিই, যেমন ধরুন চায়না চেষ্টা করছে অনেকগুলো পোর্টে তার কন্ট্রোল নেওয়ার জন্য। ধরুন হাম্বারডোটা পোর্ট যখন তৈরি হয়, দেখাই যাচ্ছিল ওখানে কোনো জাহাজ যাবে না, আজও যায় না, কিন্তু চায়নাটা বানিয়েছে, কারণ আসলে ওর ওখানে একটা স্টেশন দরকার। গোয়াদারে চায়নার পোর্ট আছে, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোরের মাথায়। ভারত খুব দ্রুত তার 150-200 কিলোমিটারের মধ্যে ওইটা ইরানে পড়েছে, চাবাহার পোর্ট বানিয়েছে। মানে পোর্ট কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গা। সেই কারণেই বলছি পোর্ট আমরা ব্যবস্থাপনায় দিতে পারি। যেমন আমি একদম খোলাখুলি যদি বলি, ডিপি ওয়ার্ল্ড যে কোম্পানি নিয়ে কথা হচ্ছে, আমি তাকে দেখে ঘাটাঘাটি করলাম, 70টা দেশে তাদের অপারেশন আছে, তাদের 10% অফ কন্টেইনার্স গ্লোবাল তারা এটা হ্যান্ডেল করে। সো খুবই এফিশিয়েন্ট বড় কোম্পানি, এফিসিয়েন্সি বাড়বে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে এই কথাটাই, যেটা যে তারা করতে চান বা করবেন, এটা যদি সবার সাথে ডেকে, ইন্ডিয়ার সাথে ঝামেলার পর মানে সরকার সবাইকে ডেকেছিল না, একইভাবে ডেকে এইরকম কয়েকটা স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত যদি সরকার নিত, সবাইকে একটু বুঝিয়ে ব্রিফ করে, তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হতো না। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, আপনি একটি নির্বাচন সংস্কার, আমি আবার একটু বলতেছি, ডক্টর জাহিদ, আপনি একটি সংস্কার কমিশন, অর্থাৎ নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ছিলেন। সংস্কারের কি খবর, কি অবস্থা এখন? সংস্কারের একটা চাহিদা শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মধ্যে আছে, এটা কিন্তু সবাই বোঝে না। যদিও সংস্কার যদি হয় সুন্দরভাবে, এটা সবচেয়ে প্রান্তিক মানুষটা বেনিফিট পাবে, কিন্তু ওটা আসলে এত বোঝে না। কি চেয়েছে মানুষ? মানুষ চেয়েছে একটা সুন্দর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি হবে, যেসব সংকট শেখ হাসিনার সময় ছিল সেগুলো একটু সমাধান হবে। আর আমি চেয়েছি সরকার কিছু বেঞ্চমার্ক তৈরি করবে। রাইট। যেমন আমাদের সরকারি হসপিটালে মানুষ চিকিৎসা পায় না ঠিকঠাক মতো, ঔষধ পায় না, সিনসিয়ারিটি নাই, নানান কিছু। মানে সরকারি হসপিটালে গেলে দেখবে যে ওখানে এখন সুন্দর মতো করে মানুষ ডাক্তার দেখাতে পারছে, ঔষধ পাচ্ছে। সরকারি অফিসে গেলে ওই যে লাঞ্চের পরে আসেন, একটা বিখ্যাত কথা আছে, এইগুলো থাকবে না, এই জায়গাগুলোতে মানুষ দেখবে। এগুলো কেন দরকার ছিল? এগুলো দরকার ছিল কারণ আমরা ভবিষ্যতে নির্বাচিত সরকারকে যাতে ধরতে পারি। তুমি পারো না কেন? চাঁদাবাজি ও করে, সে করে, ওই পার্টি করে, সেই পার্টি করে, সরকারের লোকজনও বলছে, তো সরকার তুমি আছো কেন? এগুলো সরকার কন্ট্রোল করবে, করে দেখাবে যে দেখো আমি এগুলো কমিয়েছি। ঘুষ কমিয়ে ফেলবে। ঘুষ কিন্তু বেড়েছে অনেক জায়গায়, আমি জেনে বলছি যারা এইসব ঘুষ দিতে হয় তাদের কাছ থেকে। এই বেঞ্চমার্কগুলো সরকার তৈরি করবে এবং কিছু সংস্কার করবে। অথচ আমি এই যে ঐক্যমত্য কমিশন হলো, আমি ঐক্যমত্য কমিশন, আমাদের প্রাথমিক যে সংস্কার কমিশনগুলো হয়েছে খুবই কম সময় দেওয়া হয়েছিল, তারপর শেষ পর্যন্ত বাড়ানোর পর আমি মনে করি যে সবগুলো কমিশন কাজটা ভালো হয়েছে, ভালোভাবেই চেষ্টা করেছে। দুই একটা কমিশন নিয়ে বিতর্ক রয়েছে, কিন্তু ওভারঅল যদি বলেন ভালো হয়েছে এবং কম সময়ের মধ্যে কাজটা করেছে। কিন্তু ঐক্যমত্য কমিশন তৈরি হওয়ার পর থেকে আমি দেখছি কাজের মধ্যে গাফিলতি আছে, আর যথেষ্ট সিনসিয়ারিটি বা আন্তরিকতা আমি দেখছি না। এখন জুলাই 4টা তারা যদি জুলাইয়ে করতে চান,
মানে এগুলো নিয়ে ঐক্যমত্য হবে এবং এরপর যতগুলো হবে সেগুলো তো একটা প্রসেস আছে। যেমন ধরুন যেগুলো তো হয়ে গেছে এগুলো কতগুলোর কিন্তু কাজ শুরু করে দিতে পারতেন। আইন মন্ত্রণালয় করে ওয়েবসাইটে দিতে হয়, মানুষের মতামত চাওয়া, কিছুই হয়নি। তো আপনি জুলাইতে যদি করেন, আমি আপনাকে যদি প্রশ্ন করি, সংস্কার যদি কম হয় ডিসেম্বরে নির্বাচন, তো আপনি আইনগুলো সংশোধন করবেন কবে? কনস্টিটিউশন তো আর এখন পারছি না। সো সরকারের সংস্কার নিয়ে আমার কাছে গড়িমসি খুবই ক্লিয়ারলি ভিজিবল বলে মনে হয়। একটা জিনিস আমরা লক্ষ্য করছি যেটা সমস্যা হয়েছে সেটি হলো, ধরুন জামাত ইসলামের সঙ্গে তাদের বৈঠক হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের, এবং সেখানে ভিন্নমত নিয়ে পুনর্বিবেচনার কথা বলেছে জামাত। ধরুন একটা মিটিং হলো, মিটিং হওয়ার পরে সেখানে কিছু বিষয় ঐক্যমত হয়, কিছু রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা পরে জানাবো, দলের মানে সর্বোচ্চ ফোরামে কথা বলে, আবার তারা সেখানে ফোরামে কথা বলে আবার যাচ্ছে। এই যে প্রত্যেক দলের সঙ্গে এইভাবে মিটিং করতে করতে দীর্ঘ সময় চলে যাবে না? যাচ্ছে, এবং সে কারণে বলছি রমজানের আগে তাদের একদম প্রথম যে বৈঠকটা হয়েছিল প্রধান উপদেষ্টা সহ, এরপর দীর্ঘদিন আসলে তেমন কোনো কাজ হয়নি, হ্যাঁ, মাঝখানে কেন জানিস একদম বন্ধ ছিল। তো তারপরে এখানে অবশ্য রাজনৈতিক দলগুলো তাদেরকে ফর্ম দেওয়া হয়েছিল, তারা একটু দেরি করে, ফর্ম তৈরি করতে দেরি হয়েছে, দিতে দেরি হয়েছে, সবকিছু দেরি হয়েছে। এই জন্য না আসলে সরকারের জায়গা থেকে এগুলোকে আরো ফাস্টার করার সুযোগ ছিল, কিন্তু আমি আসলে দেখছি যে সরকার এখন খুবই সিরিয়াস পলিসি ডিসিশন নেওয়া শুরু করেছে, কিন্তু তুলনামূলকভাবে তারা যেগুলো তাদের মূল কাজ বলে বলছিলেন সেগুলোই তারা ঠিকমতো করছেন না। এটা ভিজিবল। আমরা যেটা লক্ষ্য করেছিলাম সেটি হলো যে 5ই আগস্টের পর মানুষের যে দাবি, আপনি কিছু বললেন, আমি একটু যোগ করতে চাই। মোটা দাগে সবাই যেটা চেয়েছিল, মোটা দাগে, সূক্ষ্ম না, প্রথমত হলো আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত চেয়েছে, বিচার চেয়েছে, সংস্কার চেয়েছে এবং নির্বাচন চেয়েছে। এই যেই বলুন না কেন ঘুরে ফিরে 4টা পয়েন্ট আমরা দেখলাম একটা হয়েছে, সেটি হলো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা আছে। বাকি 3টি কাজে কিন্তু বকেয়া পড়ে আছে এবং খুব ভালো অগ্রগতিও আমরা আসলে দেখছি না। বিশেষ করে আওয়ামী লীগের তো শুধু শেখ হাসিনা না, আর বহু লোকজন আছে। সেই মামলাগুলো কি পর্যায়ে আছে, ইনভেস্টিগেশন কি হয়েছে, রাদার আমরা দেখছি যে এখনো মানুষজনকে খুনের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। এই ধরনের মামলা দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগের অনেকের অপরাধ, এই বিচার প্রক্রিয়া নিয়ে কিন্তু একসময় প্রশ্ন তুলবে। সরকারের দিক থেকে বলা হচ্ছে মানুষ মামলা করলে আমরা কি করব? আমরা কি যে কারো বিরুদ্ধে গিয়ে একটা খুনের মামলা করলে থানা নিয়ে নেয়? আমি তো পাল্টা প্রশ্ন করতে চাই। থানা তো ওইটার বেসিক মেরিটটা দেখে, সব মামলা কি নেওয়া যায়? আমি গিয়ে কি এবিসিডি, আমাদের দেশে দুর্ভাগ্যক্রমে এই সিস্টেমটা চালু রয়েছে। আমি গিয়ে কি মামলা করে দিতে পারবো? আমার মামলা কি নিয়েই নেবে? নিয়ে নিচ্ছে তো সেটাই বলছি, নিয়ে নিচ্ছে। তার মানে এখানে সরকার যে বলছে ব্যক্তি গিয়ে করলে আমরা কি করবো, আমার মনে হয় এখানে একটা স্ক্রুটিনির প্রশ্ন আছে। সো বিচার ব্যাপারটা যেটা সবচেয়ে সিরিয়াস বিষয়, কিছুই হয় না। আওয়ামী লীগের মূল যে অভিযোগগুলো ছিল তাদের করাপশন, আমরা এখনো দেখি নাই যে দুদক খুব সিগনিফিক্যান্ট অনেকগুলো ইনভেস্টিগেশন করে সামনে এনেছে, দেখিনি তো। আমাদের দেশে বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, জাতীয় পার্টি বলে কিছু আর এখন আর নেই, আর বাকিদের আসলে কিছুই অবস্থা নাই। জামায়াতের যে ভোট, আওয়ামী লীগের ভোট নিশ্চিতভাবে তার চেয়ে অনেক বেশি আমি মনে করি। আমি যদি আওয়ামী লীগের এই ভোটের পার্সেন্টেজ 20%-এর মতো মনে করি, এদেরকে আমরা যদি কমানো 15% নিচে তো নামতে পারে না। তো এই 15% মানুষকে আমরা কই নেব? এখন বিএনপি হোক, জামায়াত হোক বা এনসিপি হোক, আমরা কিন্তু সমর্থকের কথা বলছিলাম। ধরুন কেউ একজন আওয়ামী লীগ সমর্থন করে এবং সে কোনো বেনিফিট নেয়নি। বেনিফিট নেওয়া মানে কিন্তু আপনি ক্রাইমের সাথে যুক্ত হয়েছেন। বেনিফিট নেয় নাই, কোনো ক্রাইমের সাথে জড়িত না, কোনো পদে ছিল না। ওই মানুষগুলোকে যদি অ্যাকোমোডেট করা হয়, আমি কিন্তু আওয়ামী লীগকে ফাইট করার এটা একটা ভালো পথ বলে মনে করি। এদেরকে না নিলে রাদার তারা এক কোনায়। এখানে একটা সংকট রয়েছে কি মানসিকতা। এই লোকগুলো কিন্তু যারা একেবারেই কোনো অপরাধ করেনি, সংকটটা কোন জায়গায় তৈরি হয়েছে? ধরুন কোনো অপরাধ করেনি, আওয়ামী লীগের সমর্থক ছিল, কিন্তু আওয়ামী লীগের যে কুকর্মগুলো সেগুলোর ব্যাপারে তাদের কোনো বক্তব্য নেই এবং কোনো অনুতাপন নেই। ট্রু, এটা একটা সংকট তৈরি হয়েছে। আপনি যেটা বলেন এটা ছিল আসলে খুব ইতিবাচক বিষয়। অন্য দল করতো, সমর্থন করতো, সে অন্য দল চলে যেতে পারে, স্বাভাবিক, কিন্তু তাদের মানসিকতা তো প্রচন্ড অন্যরকম। একদম, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম, এদেরকে আমরা মানে এখন আমার দুইটা অপশন। আমি তাকে রাখতে পারি আলাদা, ও এটা ক্রাইম আমি মনে করি। ওই পার্টি এসব করে বেড়াচ্ছে, এরপরও সে তার পক্ষে আছে এবং ভোট হলে আবার নৌকায় ভোট দিতে চায়। এটা খুবই মর্মান্তিক। আমি দেখেছি ব্যক্তিগতভাবে এরকম মানুষ, এটা নেওয়া যায় না। কিন্তু আপনি যদি ওদেরকে এইভাবে রিকনসিলিয়েশনের মাধ্যমে যদি এই একটা ক্ল্যান, একটা গোত্র তৈরি থেকে সরিয়ে আনতে পারেন, সেটা দীর্ঘমেয়াদে ভালো রেজাল্ট দেবে বলে আমার মনে হয়। কারণ তাহলে ওরাও একসাথে থেকে যাবে এবং যদি কোনো একটা চিন্তা থাকে, এটা পজিটিভ হোক নেগেটিভ হোক, ওই চিন্তা নিয়ে কিন্তু সে বসে থাকবে এবং ওইটা কনসলিডেটেড থাকে।
তো আওয়ামী লীগকে যদি আমরা দীর্ঘমেয়াদে ডোবাতে চাই, নৌকা যদি দীর্ঘমেয়াদে ডুবিয়ে রাখতে চাই, তাহলে আসলে এদেরকে ওইভাবে স্ক্রুটিনি। এখন যেটা হবে সেটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে তো আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, ফলে এই নিয়মের ফাঁক গলে ক্রিমিনাল অনেকে বিভিন্ন পদে ছিল, নানান রকম বেনিফিট পেয়েছে, নানান রকম অন্যায় করেছে, এদের অনেকেও কিন্তু বিভিন্ন দলে ঢুকে পড়ার চেষ্টা করতে পারে লেনদেনের মাধ্যমে। এই ঝুঁকি আছে। এখন এই ঝুঁকির জন্য আমাদের নাগরিকদের খুবই সতর্ক হতে হবে। যেখানে এরকম একটা ঘটনা ঘটবে, প্রচুর শোরগোল করতে হবে, এবং আমি মনে করি একটা গণতান্ত্রিক সমাজে এরকম শোরগোল দলগুলো শুনতে বাধ্য হবে। একটা বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করে আমরা অনুষ্ঠান শেষ করব। আসলে ইশরাক হোসেনের ব্যাপারে তরুণদের কিন্তু এক ধরনের আগ্রহ আছে এবং তাকে খুব পছন্দ করার মানুষ কিন্তু রাজধানীতে প্রচুর রয়েছে। বিশেষ করে আমি একটা লক্ষ্য করলাম, বিএনপির সব নেতাদেরকে তরুণরা পছন্দ করেন, কিন্তু যে কোনো কারণে ইশরাককে পছন্দ করে। বিশেষ করে যখন উনি ইলেকশন করলেন, প্রযুক্তিগত কিছু ব্যাপার উনি করেছিলেন যেটা তরুণরা খুব পজিটিভলি নিয়েছিল। এখন ধরুন চট্টগ্রামে একটা ঘটনা ঘটলো মেয়রের, আবার এখানে একটা ঘটনা ঘটলো, এবং আপনি জানেন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে সেখানে সব তালা মেরে দেওয়া হয়েছে সবগুলি রুমে, এবং সেখানে সচিবালয় পুড়ে যাওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রী সেখানে বসতেন এবং তাকে সেখানে যাতে বসতে না পারে এই ধরনের কথা বলা হচ্ছে। সমালোচকরা বলছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র। এর একটা প্রশ্ন উঠেছে যে এই মেয়াদও কিন্তু নেই, এই বিষয়টা শোরগোল হচ্ছে, কি বলবেন আপনি? আমি এটাকে খুব দুঃখজনক মনে করি, এবং আমি এটাকে একটা ব্রডার ফাইট মনে করি। এটা কিন্তু আসলে ইশরাকের সাথে সমস্যা না। আমার কাছে সামহাও মনে হচ্ছে এটা সরকারের সাথে বিএনপির কোনো ধরনের একটা সমস্যা। নিঃসন্দেহে ধরুন আমরা তো পরিষ্কার করছি না, আমি জানি, কিন্তু আপনি বলেন। চিটাগংয়ে এই রায় হলো একই রকম রায় এটা। আচ্ছা, রায় হওয়ার পর নির্বাচন কমিশন আদালতের এটা শুনে প্রজ্ঞাপন দিয়ে দিলেই হয়। তারা না দিয়ে আবার প্রথম তারা আইন মন্ত্রণালয় এটার পরামর্শ চেয়েছেন। পরামর্শ চাওয়ার পর আইন মন্ত্রণালয় দেরি করলো, তারা প্রজ্ঞাপন দিয়ে দিলেন। দিয়ে দিলেই তো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু দেয়া হলো না, এবং দফায় দফায় ওই মন্ত্রণালয় থেকে, এলজিআরডি মন্ত্রণালয় থেকে শেষ পর্যন্ত আবার চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো, এবং তারা আপিল করেন নাই কেন, বা মানে আপিল কাউকে করতে হবে এমন কোনো কথা নেই তো। আপনি একটা পক্ষ, আপনি যদি রায় মেনে নেন তাহলে আপনি আর আপিল করবেন না। তার মানে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের গড়িমসি সরকারের দিক থেকে এই ক্ষেত্রে হয়েছে। এবং 15 মে মানে 15 তারিখ ছিল শেষ মেয়াদ, এই তারিখটাও পার করে দেয়া হলো, ফলে এখন আরেক নতুন জটিলতা তৈরি হলো, কি হবে না হবে। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের দিক থেকে মানে ঢাকার ক্ষেত্রে তৈরি করা হয়েছে ঢাকার মেয়র, ঢাকার মতো জায়গায় তারা সম্ভবত, এটা আমি ইফ আই এম নট রং, যে তারা আরেকজন প্রশাসকই এখানে নিয়োগ করতে চান, যেমন উত্তরে নিয়োগ করেছেন, যিনি সম্ভবত তাদের পছন্দের কেউ হবেন। একটা সরকার তার পছন্দের কেউকে চাকরিতে বা কোনো দায়িত্বে দিতে চাইতেই পারে, কিন্তু যখন একটা কোর্ট, এটা আমি মানি যে প্রসিডিওরে এই রায়গুলো হয়েছে যেভাবে হয়েছে, এটা প্রসিডিউরাল প্রশ্ন করা যায়, এটা দ্বিমত করছি না আমি। খুঁটিনাটি আপনি যদি লিগাল ইস্যুস ধরেন, যেভাবে এই রায়গুলো হচ্ছে প্রশ্ন তোলা যায়, কারণ দিনের শেষে তারপরে এটা একটা কোর্টের রায়। তো এটা আমার কাছে অ্যালার্মিং এই কারণে, এর মাধ্যমে সরকারের সাথে বিএনপির আরো দূরত্ব বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন সেটা যদি বাড়ছে, সম্ভাবনা তৈরি হচ্ছে তা না, বাড়ছে, এটা অলরেডি ছিল, বাড়ছে, এবং এইটা বৃদ্ধিটা আমাদের ভবিষ্যৎ গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের জন্য খুবই অ্যালার্মিং বলে আমি মনে করি। বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার তৈরি হওয়ার আগ পর্যন্ত আসলে এই টেনশন শেষ হবে না। আমরা চেষ্টা করবো এটাকে কতটা মিনিমাইজ করে রেখে একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারি। ডক্টর জাহিদ, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।